সারা বছর অর্থাৎ এই মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলে যেই অবস্থা ছিল বার্সেলোনা তারা লা লিগার পয়েন্ট টেবিলে ডমিনেট করছিল আনটিল এই বছরের সিজনের শেষ সময়টুকু অর্থাৎ ডিসেম্বরে শীর্ষস্থানে থেকে শেষ করছে আতলেতিকো মাদ্রিদ 18 ম্যাচে 41 পয়েন্ট দিয়ে তারা বার্সেলোনাকে সরিয়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদও বার্সেলোনাকে সরিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে, তারা এখন 40 পয়েন্টই আছে দ্বিতীয় স্থানে। এবং আরেকটা ব্যাপার উল্লেখ্য যে এই দুইটা দলই একটা করে ম্যাচ কম খেলেছে, বার্সেলোনা একটা ম্যাচ বেশি খেলে 38 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, বিলবাও এবং ভিয়ারিয়াল চতুর্থ এবং পঞ্চম স্থানে। তার আগে আপনাকে ওয়েলকাম ব্যাক করা দরকার ছিল, একটা ছুটি কাটিয়ে ফিরেছেন দুর্দান্ত, বাকিরা ছুটিতে গেছে লা লিগার দলগুলো, কিন্তু কথা হচ্ছে যে আতলেতিকো মাদ্রিদের পক্ষে একটা 2020-21 সিজনের একটা রেপুটেশন, 21-22 সিজন, যেই সিজনে তারা হচ্ছে 20-21 সিজনের কথা বলছিলাম, 20-21 সিজনে একটা রিপিট করা সম্ভব। তবে আগে আই থিঙ্ক আমাদের লা লিগার যেই টপ স্কোরার রয়েছেন তাদেরকে একটু দেখে নেওয়া দরকার, যেই লা লিগার টপ স্কোরাররা এই মৌসুমে ভালোভাবে গোলে ফিনিশ করছেন, কনভার্ট করেছেন, তাদের নামগুলো একটু দেখে নেব। রবার্ট লেভানডফস্কি, তিনি 16 গোল নিয়ে শীর্ষে রয়েছেন লা লিগার টপ স্কোরারদের তালিকায়। আবার তারই কলিগ বার্সেলোনার রাফিনিয়া, তিনি আছেন দ্বিতীয় স্থানে। কিন্তু আনফর্চুনেট আসলে বার্সেলোনা শেষ দিকে ফর্মটা ঠিকমতো ধরে রাখতে পারেনি, তবে ফর্মে ফিরতে শুরু করেছেন কিলিয়ান এমবাপে। বিলবাও ম্যাচের পর, যেই ম্যাচটাকে তিনি তার টার্নিং পয়েন্ট বলেছিলেন, সেই ম্যাচের পর টানা 4 ম্যাচে 4 গোল পেয়েছেন। আন্তে বুদিবির আছেন, আয়োজি পেরেজ আছেন পঞ্চম স্থানে। যেই দলটাকে আসলে আতলেতিকো মাদ্রিদ টপল করলো বার্সেলোনাকে, আমরা আতলেতিকো মাদ্রিদ নিয়ে একটু পরে কথা বলতে পারি। বার্সেলোনার পতনটা কি আমরা এভাবে এক্সপেক্ট করেছিলাম? দেখেন, আমরা হচ্ছে কি টপ গোল স্কোরারের কার্ড দেখছিলাম, সেখানেও প্রথম দুটা নামে কিন্তু বার্সেলোনার। এবারের লা লিগায় সবচেয়ে বেশি 51টা গোল দিয়েছে এই যে হাফ অফ দ্য লিগ যে শেষ হলো, সেখানে বার্সেলোনা যেভাবে তারা স্টার্ট করেছিল, এরপর যেভাবে ছন্দ পতন হলো, এটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট। যে হ্যান্সি ফ্লিক, আমরা বলছিলাম যে হ্যান্সি ফ্লিকের একটা দারুণ অক্টোবর মাস গেছে, এল ক্লাসিকোতে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল, কিন্তু নভেম্বর আর ডিসেম্বর মাসটায় যেন পুরোপুরি উল্টো একটা চেহারা এই হ্যান্সি ফ্লিককে দেখতে হয়েছে। হান্সি ফ্লিকের বার্সেলোনাকে নিয়ে সবার অনেক ধরনের অনেক বড় এক্সপেকটেশন ছিল, এবং বার্সেলোনা ক্লাব বোর্ড থেকে এরকম একজন জার্মান কোচ বা জার্মান ফিলসফি, যিনি বার্সেলোনাকে একটা নতুন ডিএনএ অফ ফুটবল নিয়ে রিইন্ট্রোডিউস করতে পারবেন, সেই জন্যই বেসিক্যালি হান্সি ফ্লিককে আনা হয়েছিল। সব কিছু তো ঠিক মতোই যাচ্ছিল। হান্সি ফ্লিকের প্রথম যে অ্যাসাইনমেন্টগুলো ছিল, এইরকম একটা টিউমালশাস ট্রান্সফার উইন্ডোর পর দলটাকে ইন্টিগ্রেট করানো, যেখানে রাফিনিয়ার গত মৌসুমে একটা অফ সিজন ছিল, তাকে বিক্রি করে দেওয়ার কথা বলা হচ্ছিল, নিকো উইলিয়ামস তার জায়গায় আসার কথা ছিল, সেখানে সেই রাফিনিয়া হয়ে উঠলেন বার্সেলোনার জন্য স্টলওয়ার্ড। রবার্ট লেভানডফস্কিও মনে হচ্ছিল তিনি তার একদম ক্যারিয়ারের সামনে পড়ে গেছেন, ফুরিয়ে গেছেন। তার সঙ্গে তার গুরু শিষ্যের সেকেন্ড রিইউনিয়ন মিলে একটা চমৎকার সিজন তারা শুরু করলো। 12 ম্যাচের মধ্যে 11টা ম্যাচ হচ্ছে বার্সেলোনা জিতেছিল সবকিছু মিলিয়ে। এক্স্যাক্টলি। এর পরের হাফটা তো আসলে একেবারেই যাচ্ছে তাই। প্রথম 12 ম্যাচে যেই পসিবল 36টা পয়েন্ট ছিল, সেই 36 পয়েন্টের মধ্যে বার্সেলোনা পেয়েছিল 33টা পয়েন্ট, কিন্তু পরবর্তীতে বাকি যে 7টা ম্যাচ হয়েছে, সেই 7 ম্যাচে বার্সেলোনার চেহারা এমন দাঁড়িয়েছে যে জাভির যেই বার্সেলোনাকে আমরা গত ডিসেম্বরে দেখেছিলাম লা লিগার ডিসেম্বরের বিরতিতে যাওয়ার আগে, ঠিক একই বার্সেলোনার চেহারাটা ইনফ্যাক্ট আরো খারাপ হয়েছে। কিন্তু আপনি যদি হিসাবটা করেন যে ক্যালকুলেটিভ, যদি বার্সেলোনার রিপোর্ট কার্ডটা দেখেন, আমরা তো তুলনা করতেই পারি, সেই রিপোর্ট কার্ডে যদি আমরা দেখতে পারি, সেখানে 2023-24 বার্সেলোনা, তাদের সঙ্গে বার্সেলোনার একটা বড় পার্থক্য রয়েছে বর্তমান, যে এই বছরের বার্সেলোনা 12টা জয় পেয়েছে, কিন্তু ড্র এবং হারের ব্যাপারটা পুরোপুরি উল্টে গেছে। একটা লিগ সিজনে প্রথম 6 মাসের মধ্যে আপনি যদি 5টা ম্যাচ হেরে যান, যেটা এই বার্সেলোনা এবারের মৌসুমে করেছে, যেটা কোনোভাবেও কোনো ভালো সংকেত দিচ্ছে না। গত মৌসুমে বার্সেলোনা ডিসেম্বরে মাসটা শেষ করেছিল 41 পয়েন্ট নিয়ে, এবারে বার্সেলোনা আরো 3টা পয়েন্ট কম নিয়ে শেষ করছে। গোলটা বলছেন বেশি হয়েছে, গোল হজমের জায়গা থেকে বার্সেলোনা কিন্তু একই জায়গাতেই বসে আছে, স্থানটাও একই জায়গাতে। এখানে প্রশ্ন চলেই আসছে যে এই যে 7টা ম্যাচ গেল, যেখানে বার্সেলোনা মাত্র 5টা পয়েন্ট পেয়েছে, একটা জয়, 2টো ড্র, 5টা হার, সেই ক্ষেত্রে কি বার্সেলোনা খুব, মানে বলতে পারেন যে বার্সেলোনা পিছিয়েই গেল, আসলে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না? না, আপনি হচ্ছে গিয়ে হ্যান্সি ফ্লিকের স্টার্ট মনে হচ্ছিল যে বার্সেলোনা এইবারের জন্য টাইটেল রেসে, মানে একেবারে শুরুতেই টাইটেলটাই তারা আসলে ফিরে আবার তারা নিয়ে আসবে। কিন্তু এই যখন হাফ অফ দ্য লেগ শেষ হলো, তখন আপনি যখন আমরা একদম শুরুটা যখন আমরা করছিলাম পয়েন্ট টেবিলটা দেখে, সেখানেও দেখেন রিয়াল মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদ যদি তাদের বাকি যে হাতে যে ম্যাচটা আছে সেটা যদি তারা জিতে চায়, তখন কিন্তু ডিফারেন্সটা কিন্তু আরো বেড়ে যাবে। 6 এবং 5 কিন্তু সেই জায়গাটার মধ্যে পয়েন্টের ডিফারেন্সটা হয়ে যাবে। এই জায়গায় রিয়াল মাদ্রিদ যতটা ইনজুরিতে ভুগেছে, বার্সেলোনা কি ততটাই আসলে ইনজুরি
প্রোন ছিল এই সিজনে? বার্সেলোনা ইনজুরির সমস্যা ভালো মতোই ছিল, সেটা আমরা দেখেছি। মার্ক বেরনাল ছিটকে গেছেন ACL ইনজুরি। লামিন ইয়ামাল লাস্টের দিকে এসে অন এন্ড অফ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটাই যে লামিন ইয়ামাল যখন নেই বার্সেলোনা লামিন ইয়ামাল থাকলে একরকম, লামিন ইয়ামাল না থাকলে আরেক রকম। যেই ম্যাচগুলোতেই লামিন ইয়ামাল ছিলেন না, স্পেসিফিকলি 4টা ম্যাচে স্টার্টিং 11-এ ছিলেন না ইনজুরির কারণে বা বেঞ্চে বসেছিলেন, সেই 4টা ম্যাচই বার্সেলোনাকে হারতে হয়েছে। এটা খুবই বড় একটা সংকেত যে হান্সি ফ্লিকের বার্সেলোনার মাঝে এখনো অনেকগুলো প্রবলেম রয়েছে, বা যেই প্রবলেমগুলো আগে চোখে পড়েনি সেই প্রবলেমগুলো টের পাওয়া যাচ্ছে। ডিফেন্সিভ এরর্স কিন্তু আস্তে ধীরে আরও বাড়তে শুরু করেছে। আপনি মার্ক কাসাদো বা ইনিগো মার্তিনেজের এই যে ডুয়োটা ছিল সেটার প্রশংসা আমরা শুরুতেই করেছি, কিন্তু এক্সপিরিয়েন্সের একটা অভাব বোঝা যাচ্ছে। কিংবা বার্সেলোনা যে বেঞ্চটা তারা এখনও ঠিকভাবে ডেলিভার করতে পারছে না। ফ্র্যাঙ্কি ডিয়ং ইনজুরি থেকে ফেরার পরও তিনি যতক্ষণই মাঠে ছিলেন তা ওই প্রশ্নটা তিনি বারবার ছুড়ে দিচ্ছেন যে তার ফর্মটা, তিনি ওই ফর্ম নিয়ে আসলে বার্সেলোনা থাকা ডিজার্ভ করে কিনা সেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। বার্সেলোনাকে একটা টার্ন অ্যারাউন্ড খুবই জরুরি। খুব যে তারা সময় পাবে তা নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারে হয়তো তারা এগিয়ে আছে, কিন্তু লা লিগাতে খুব সময়টা বাকি নেই তাদের জন্য। আমরা যদি বার্সেলোনা শেষ 7 ম্যাচের পরিস্থিতিটা একটু দেখে নিই, সেখানে বার্সেলোনার ছন্দ পতন যেই ম্যাচগুলোতে হয়েছিল সেটা শুরুটা কোথায় হয়েছিল এবং শেষ পর্যন্ত এসে যে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে তারা হারলো, সোসিয়েদাদের কাছে সেই হার দিয়ে শুরু, সেল্টা ভিগোর সাথে ড্র, লাস পালমাসের কাছে হার, মায়োরকার সাথে বার্সেলোনা জিতলেও এর পরের ম্যাচে কিন্তু রিয়াল বেতিসের সাথে তাদের আবার ড্র করতে হয়েছিল এবং লেগানেসের কাছেও তাদের হারতে হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এই হারটাই সবচেয়ে বেশি কাটাঘাত বলা ঠিক নয়, এটাই সবচেয়ে ক্ষত বাড়িয়ে দিয়েছে বার্সেলোনার যেই ধরনের সমস্যাগুলো ছিল সেটা। ওই ম্যাচটা আসলে বার্সেলোনা প্লেড ওয়ান অফ দ্য বেস্ট হাফস ইন দ্য ফার্স্ট 45 মিনিটস, সব কিছুই হলো। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে বার্সেলোনার এই সমস্যাগুলো, যেটা লেগানেসের ম্যাচেও দেখা গিয়েছে, যে বার্সেলোনা প্রচুর গোলে শট নিচ্ছে। সেই ম্যাচে 20টা গোলে অন টার্গেট শট ছিল, 20টা গোলে শট ছিল, কিন্তু সেখান থেকে কোনো বার্সেলোনা গোল করতে পারেনি। সেকেন্ড হাফে বার্সেলোনা প্রচুর চান্স মিস করেছে। গোলে প্রবলেম হচ্ছে, শটগুলো যদি আপনি কনভার্ট না করতে পারেন, আপনি ক্লিয়ার চান্স যদি মিস করে যান, এবং একই সঙ্গে আপনার ডিফেন্সে যদি আপনি সেই মুহূর্তগুলো যেখানে যদি না আসে, সেখানে এই বার্সেলোনার জন্য শুধু অশনি সংকেতই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।